নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমরা সব সময় উপেক্ষা করি, অবহেলা করি। আর সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য কতটুকু প্রভাব ফেলে কিংবা কতটুকু প্রভাব ফেলবে ভবিষ্যতে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। তার কারণটি হচ্ছে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, রাজনৈতিক যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, সাংস্কৃতিকগত বৈষম্য, তারপরও এই আন্দোলনে মানসিক বিষয়টি কেন বারবার আলোচিত হচ্ছে? বিশেষ করে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমরা যারা প্রবাসে থেকে আমরা যারা দেশ নিয়ে চিন্তা করছি, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নাসির আহমেদ। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? জি, ধন্যবাদ নূপুর চৌধুরী। ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ওই আপনাকে দেখলে আমার এই কথাটি মনে হয় যে দিন শেষে আমি জিজ্ঞেস করতে পারি কিনা আমি কেমন আছি। ব্যস্ততার জন্য অনেক সময় এই প্রশ্নটি নিজেকে করা হয় না। কিন্তু মনে হয় করতে দেওয়া উচিত মানসিক স্বাস্থ্যের জন্য। আজকে আমরা খুবই জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য ভালো কি করেছেন? রাইট? ভালো কি করেছি। একটা বিনোদনমূলক অথবা যে বিষয়টা আপনাকে ফিল করাবে যে আপনি একজন ইম্পর্টেন্ট পারসন, আপনি একজন এফেক্টিভ এবং অ্যাচিভ করছেন আপনার লাইফে, সেই বিষয়গুলো শেখাবে। তার জন্য নিজেকে কিছু রিওয়ার্ড দেওয়ার দরকার আছে প্রতিনিয়ত। শুধু জিজ্ঞেস করলেই হবে না, সেটি দেয়ার সেটির ক্ষেত্রেই মনে হয় আমাদের কৃপণতা। নাসির আহমেদ, আপনি কি একটু আপনার ফ্রেমটা একটু ঠিক করবেন? আপনি এক সাইডে চলে গেছেন। আপনাকে একটু না, আপনি উল্টো পাশে যাচ্ছেন, আপনাকে এই পাশে আসতে হবে। জি, আরেকটু 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 দুঃখিত, আমরা লাইভ অনুষ্ঠানে আপনার ফ্রেমটি ঠিক করে নিলাম কারণ আপনাকে আমরা দেখতে চাই পুরোপুরি। ঠিক আছে, এখন ঠিক আছে। এই কারণেই নাসির আহমেদ আপনাকে নিয়ে আসা যে আমরা নিজেদের মানসিক স্বাস্থ্য কিংবা নিজেদের ভালো রাখার জন্য আসলেই কোনো কাজ করি কিনা, এই বিষয়টিতে কৃপণতা আছে। সেটি আমার নিজেকে দিয়েই আমি যদি বলি যে আমি নিজের জন্য সারাদিনও আজকে কোনো কাজ করতে পারিনি। অফিস করেছি, বাচ্চা, সংসার, সন্তান সবকিছু মিলেই মনে হয় নিজের জন্য কোনো সময় ছিল না। কিন্তু এই জায়গাটিতে যে আমাদের যত্ন নেওয়া উচিত, কারণ এর ফলে যে বড় বড় মাঝে মাঝে আমি মনে হয় যে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, ছোট বিষয় নিয়ে রেগে যাচ্ছি, সেটি আমার নিজেকে দিয়ে এক্সাম্পল। এই কারণে আজকে আমরা দীর্ঘ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আজকে না, আমরা বিশেষ করে অগাস্ট মাস পুরোটি আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের পরিস্থিতি এখনো সেই আলোচনার ধারাবাহিক আছে। এবং আপনার পরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে পক্ষে বিপক্ষে যুক্তি, সেটি নিয়ে আমার এখানে বিতর্ক আছে। তার মানে পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। আপনার পরপরই আমার সম্মানিত আরো 5 জন অতিথি যুক্ত হবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। এই আন্দোলনে প্রবাসীদের তো আপনি অনেকের সাথে একদম মানসিক স্বাস্থ্য নিয়ে যেহেতু খোলামেলা আলোচনা করেন, আপনার সাথে সবাই শেয়ার করেন, প্রবাসীদের মনের অবস্থা কেমন দেখলেন? ধন্যবাদ নূপুর। এই বিষয়টা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে যে সাইকোথেরাপিস্ট হিসেবে আমাকে আমাদের যে সমস্ত পেশেন্টরা থাকেন তাদের সাথে খুব গভীরভাবে মিশতে হয়। তাদের অনুভূতিগুলো, তাদের আনন্দ, দুঃখ, প্রত্যাশা, সমস্ত বিষয়গুলো নিয়েই আমাদের চর্চা। তো জুলাই মাস, আগস্ট মাসের যে ঘটনাগুলো ঘটছিল এবং সেটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে প্রবাসীদের মধ্যে। আমরা যাদের সাথে কাজ করি, অনেকের মধ্যে দুশ্চিন্তার একটা বড় বিষয় থাকে, অস্থিরতা, কোনো চিন্তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারা, এবং সেই সাথে আনুষঙ্গিক মনোদৈহিক বিভিন্ন রকমের সমস্যা সম্পৃক্ত আছে। তো আমরা এই সময়টাতে ব্যাপকভাবে সেটা দেখছিলাম। এমনও হয়েছে যে আমাদের পেশেন্ট কল দিয়ে বলেছে সে ঘুমাতে পারছে না। আমাকে একজন পেশেন্ট, আমি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেই বলছি, আমাকে কল দিয়েছে যে আমি তো ঘুমাতে পারছি না, আমার খুব অস্থির লাগছে। তা আমি জিজ্ঞেস করলাম আপনি এখন কোথায়? উনি বললেন আমি টিভির সামনে বসে আছি। তো উনি ক্রমাগত বাংলাদেশের এই নিউজগুলো দেখছিলেন এবং ওনার পক্ষে সেই বিষয়টাকে কম্প্রিহেন্ড করা,
সেই বিষয়টাকে একটা কার্যকারণ বিশ্লেষণের মধ্যে নিয়ে এসে নিজের মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করবার সেই ক্ষমতাটুকু ছিল না বলে অস্থিরতা বেড়ে গেছে, নিদ্রাহীনতা বেড়ে গেছে। আমরা সেটার অনেক রিফ্লেকশন কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে যে কয়েকটা দিন আমাদের প্রবাসীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলেন না, সেই সময়ে অস্থিরতা, দুশ্চিন্তার মাত্রাটা ছিল অসম্ভব রকম হয়। তো সেই প্রভাবটাটুকু আছেই, এবং একই সাথে অস্থিরতার এই বিষয়টা কিন্তু আমাদের বাচ্চাদের মনের মধ্যেও প্রভাব ফেলেছে। আমাকে আমার এক খুব অল্প বয়স্ক 9 বছর বয়সের একজন ক্লায়েন্ট বলছে যে হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ। মানে সে কিছু বুঝতে পারছে না, কিন্তু একটা অস্থিরতা সে লক্ষ্য করছে প্যারেন্টসদের মধ্যে, যে সারাক্ষণ তারা টিভির সামনে বসে আছে, সারাক্ষণ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে, ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে, নিজেদের যত্ন বিতর্ক হচ্ছে নিজেদের মধ্যে, বিতর্ক হচ্ছে। তো সে খুব ভয়ে ভয়ে আমাকে এই কথাটা জিজ্ঞেস করলো, এবং আমাকে তাকে আশ্বস্ত করতে হয়েছে যে এটা একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে, এইভাবেই বিভিন্ন রাষ্ট্র সমাজ বিভিন্ন সময়ে পরিবর্তন হয় এবং সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার সত্ত্বেও আমরা জানি যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের বিভৎস হত্যাকাণ্ডের দৃশ্য চলে আসছে, বর্বরতার দৃশ্য চলে আসছে, আর সেগুলো কিন্তু আমাদের অনেক অনেক ছোট বাচ্চাদের মনের মধ্যে প্রভাব ফেলেছে, এবং তারা সেই বিষয়গুলো নিয়ে কথাও বলেছে আমাদের সাথে। তো সব মিলিয়ে মানসিক স্বাস্থ্যের বিবেচনাতে প্রবাসী বাঙালিদের মন অবশ্যই দেশে পড়ে থাকে, আমরা বলি, সেই ক্ষেত্রে আমাদের দুশ্চিন্তার মাত্রাটাও বেশি থাকে। তো ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। এবং এক্ষেত্রে আমি একটু মানে নিষ্ঠুরভাবে একটি প্রশ্ন করতে চাই। আমি অনেকের সাথে যেহেতু কথা বলি, আমার কাজ যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে অনেকের মানে মতামত নিতে হয়, অনেকের কথা শুনতে হয়, কারণ আমাকে নিরপেক্ষ অবস্থান থেকে আপনার প্রতিটি মতামতকে সম্মান জানাতে হবে। এক্ষেত্রে আমি যে বিষয়টি এই সময়টিতে লক্ষ্য করেছি নাসির আহমেদ, মানুষ বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, যারা তারা রাজনৈতিকভাবে প্রচন্ড কট্টর, রক্ষণশীল, ধর্মীয়ভাবে যেমন রক্ষণশীল, রাজনৈতিকভাবেও খুবই রক্ষণশীল। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, মানে আমি যদি আওয়ামী লীগ করি, আমার যে রাজনৈতিক চেতনা সেটির প্রতি আমি যেমন কট্টর রক্ষণশীল, যিনি বিএনপি জাতীয়তাবাদী বিশ্বাসী, চেতনায় বিশ্বাসী, তিনিও তার রাজনৈতিক মতাদর্শে রক্ষণশীল এবং কট্টর। জামাতে ইসলামেও তাই, মানে জামাতে ইসলাম যেহেতু ধর্মীয় একটি আদর্শে পরিচালিত হয়। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, আমরা কারো কথা শুনতে রাজি নই, আমি আপনার যুক্তি মানতে রাজি নই, এই রক্ষণশীল মনোভাব মানসিক চিন্তা জগতে তো, কারণ আমি দেখেছি অনেকের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে ফেসবুকে, এত নোংরা ভাষা আমি দেখেছি যে ধরেন বই মেলাতে হয়তো আপনার সাথে আমি ছবি তুলেছি, আপনার সাথে আমার বন্ধুত্ব, কিন্তু এই ঘটনার পরে তাদের মুখোমুখি অবস্থান এবং তাদের একজন আরেকজনের প্রতি এত অসম্মান রেখে বক্তব্য, এটিকে আপনি মানসিক স্বাস্থ্যের জায়গাটি থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিষয়টার পরিব্যাপ্তিটা অনেক ব্যাপক। তো খুব সাদামাটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, তাহলে বলতে হয় যে রাজনীতির সাথে শুধুমাত্র আমরা নীতি বা আদর্শ সেগুলোর চর্চাও করি না, তার একই সাথে আমরা আবেগের চর্চাগুলো করি, এবং অনেক সময় আমাদের সবারই আবেগ নিয়ন্ত্রণ করবার ক্ষমতাটা সঠিক থাকে না। এখন এই যে আবেগের একটা ফ্লাডিং হয়, সেই কারণে আমাদের পক্ষে অনেক সময় শালীনতা বোধ থেকে শুরু করে সৌজন্য বোধের কথা তো বাদই দিচ্ছি, সেটাও আমরা এখন আর মেনটেন করতে পারি না অনেক সময়। তো যে সমস্ত সাবজেক্টিভ বিষয়, নৈর্ব্যক্তিক বিষয় যখন চলে আসে, তখন সেগুলো ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে চুপ করে থাকাটাই ভালো, অন্তত শোনার মাধ্যমে আরেকজনকে একটু স্পেস করে দেওয়া, একটু জায়গা করে দেওয়া। এটা একটা ক্রমাগত চর্চার বিষয়, এবং সেই চর্চা করবার জন্য আবার একটা পরিবেশ থাকতে হয়। আমরা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক অবস্থানগুলো এতটাই সাংঘর্ষিক
একজনের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আরেকজনকে নির্মূল করতে হবে, এই ধরনের একটা চর্চা বোধ, অথবা আমি সত্য তুমি তুমি পুরোপুরি মিথ্যা, এই ধরনের একটা কনসেপ্ট আমরা তৈরি করি অনেকটা নিজেদেরকে ডিফেন্ড করবার প্রবণতা থেকেই, যে আমার অবস্থানকে টিকিয়ে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক সময় যুক্তি তর্ক এই বিষয়গুলোতে নীতি বা সৌজন্যবোধ অথবা সামাজিক যে সমস্ত লেনদেনের ক্ষেত্রে আমরা যে সমস্ত আচার আচরণগুলো মেনে চলি সেগুলো টিকে থাকে না। আর একই সাথে আবার যে কোনো আদর্শিক বিষয়গুলি কিন্তু শ্রেষ্ঠত্বের একটা প্রতিযোগিতা করে, আমারটাই শ্রেষ্ঠ। সেক্ষেত্রে যুক্তি তর্কগুলো জোরালো ভাবে উপস্থাপন করতে যে সবার পক্ষেই একই রকম মেজাজ ধরে রাখা সম্ভব হয় না, এবং সেক্ষেত্রে তারা মেজাজ হারিয়ে ফেলে। এবং আপনি যেটা বলেছেন যে হ্যাঁ আমরা বন্ধু হারাচ্ছি, এবং ক্রমাগত পোলারাইজড হয়ে যাচ্ছে, দুই ভাগ হয়ে যাচ্ছে, এবং দুই পক্ষ তৈরি হচ্ছে। এক পক্ষের অস্তিত্ব আরেক পক্ষের বিলুপ্তির উপরে যেন নির্ভর করছে। তো এটা আসলে আমরা শুধুমাত্র এই সমসাময়িক কালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই শুধু দেখি না, এটা আমরা পৃথিবীর সব জায়গাতেই ইদানিং দেখছি। আপনি যদি আমেরিকার পলিটিক্স নিয়ে আপনি অনেক রিপোর্টিং করেছেন মেইন রিপোর্টার হিসাবে, তো আপনি দেখেছেন যে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মাঝখানে আজকাল কোন রকমের সমঝোতামূলক কোনো আইনই হয়তো পাশ হয় না। কংগ্রেসের উপরে আমেরিকান জনগণের কনফিডেন্স লেভেল ইতিহাসের সবচেয়ে নিচে আছে। অনেকেই বলে যে ওদের পক্ষে আসলে কোনো বিল বা কোনো কিছু আজকাল পাশ করিয়ে নিয়ে আসা বা একই সিদ্ধান্তে পৌঁছানোটা প্রায় অসম্ভব। তো এই ধরনের অবস্থান কিন্তু এখন গোটা বিশ্ব জুড়েই চলছে। তা আসলে আমার কাছে মনে হয় যে প্রচন্ড রকম অস্থির একটা সময়। সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে যে মাইন্ডফুলনেসটা থাকা উচিত, মনের যে সুস্থিরতাটা থাকা উচিত, সেটা হারিয়ে যাচ্ছে, এবং সেইটার পরিবৃপ্তি অনেক ব্যাপক, অনেক বিষয় এর সাথে জড়িত। আর সাম্প্রতিককালে ছাত্র আন্দোলন, নৃশংসতা এবং চেঞ্জ যেটা হয়েছে, পরিবর্তন যেটা হয়েছে, সেটার আবার মূল রূপকার ছিল ছাত্ররা, তরুণ সমাজ, জেনজি বলছি, তো তাদের আবেগ ইমোশন গুলো কিন্তু অসম্ভব রকম তীব্র। এই বয়সটাই এই আবেগের বয়স। সে কারণে এই ধরনের যুক্তি তর্কগুলো খুব হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়টা খুব তীব্রভাবে হয়েছে। জেনজির একটা অংশ সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড রকম অ্যাক্টিভ, এবং সেটা তাদের একটা ক্যারেক্টারিস্টিক্সও বটে। যদি আমরা জেনজি বা এই যে তরুণ সমাজ তাদেরকে বলছি আমরা, ফলে তাদের ভাব প্রকাশটা কিন্তু অসম্ভব রকম ফোর্সফুল। তারা একটা ফোর্স নিয়ে আসে, এবং অনেক ক্ষেত্রেই প্রচলিত সামাজিক নীতি সেগুলো তারা খুব একটা মেনে চলে না। সবকিছুতেই তাদের একটা পরিবর্তনের একটা বিষয় থাকে। তো আমরা নানা দিক থেকেই এই যে এক ধরনের বিভক্তি বোধ চলে আসছে, এক ধরনের পার্থক্য তৈরি করা, মাঝখানে একটা লাইন টেনে দেওয়ার যে একটা প্রবণতা, আমরা টু ওয়াইড বা টু ন্যারো হচ্ছে, আমাদের সবার চিন্তাগুলো এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। ব্ল্যাক এর মাঝামাঝি যে কিছু অবস্থান থাকতে পারে বা ভিন্ন কোনো অবস্থান থাকতে পারে, সেই অবস্থানটা হচ্ছে। আমি জেনজি প্রসঙ্গ যেহেতু আসলো, এটি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, কারণ বাংলাদেশের যে এত বড় পরিবর্তন, আমি বলবো গণ অভ্যুত্থান, আমি বলবো যে 90 সালের পর আমরা এরশাদ সরকারের পর আমরা আরেকটি গণ অভ্যুত্থান দেখলাম। তো 24 বছর আমরা যেভাবেই বলি না কেন, 24কে আমরা 2024 সালকে যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, জেনজি জেনারেশনের প্রভাব আছে 2024 সালকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করছি। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, যেহেতু আপনি আমেরিকার প্রেক্ষাপটে আলোচনা করেন, আমেরিকার প্রেক্ষাপটে আপনি মানসিক স্বাস্থ্য এবং, কিন্তু আমার যতটুকু ধারণা আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইডই আপনার রোগী আছে, রোগী আমি বলবো না, যারা মানসিক স্বাস্থ্যের সেবাটি নিয়ে থাকেন, যাদের মানসিক স্বাস্থ্যের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, জেনজি জেনারেশনের এই যে চিন্তা ভাবনা, আপনি একটু বলছিলেন ফোর্স নিয়ে আসে, ওরা একটু পরিবর্তন চায়, আর কি বৈশিষ্ট্য আছে?
জেনজি যাদেরকে আমরা বলি যে 1996 পরে যাদের জন্ম হয়েছে, সেই জেনারেশনটা অবশ্যই খুব ডাইনামিক। কিন্তু এই এই জেনারেশনটা ডাইনামিক হওয়া সত্ত্বেও কিছু কিছু বিষয়ে তাদের অবস্থানগুলো খুব ডান দিক মনে হয় আমার কাছে। আমি একটু ব্যাখ্যা করে বলবো। যেমন জেনজির অধিকাংশই মনে করে যে তাদের সামনের দিনগুলো অত্যন্ত চমৎকার, তারা খুবই ভালো থাকবে, কিন্তু তাদের মধ্যে আবার হতাশা কাজ করে খুব দ্রুত। তারা খুবই টেকনিক্যাল, তারা খুবই পজিটিভ মানসিকতা বা কোনো একটা অ্যাক্টিভিজমের দিকে তারা ঝুঁকে পড়বে, কিন্তু অনেক সময়ই তারা খুব দ্রুতই তাদের অবস্থান পরিবর্তন করে। তাদের হতাশার মাত্রাটা খুব তীব্র, তাদের আশার মাত্রাটাও খুব তীব্র। তো দুটাই খুব তীব্র অবস্থানে তারা থাকে। ফলে যেরকম আমেরিকার সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটা আর্টিকেল এসছে এবং গ্যালাপ পোলের একটা সার্ভে থেকে এসছে এই বছরের মার্চ এবং মে মাসে। সেখানে বলা হচ্ছে যে প্রায় 46% জেনজি পপুলেশন ডিপ্রেশন বা অ্যাংজাইটির ভুগে, কিন্তু আবার 70% জেনজি মনে করে যে their লাইফ উইল বি বিউটিফুল, তাদের আগামী দিনগুলোর খুব ভালো দিন তাদের জন্য অপেক্ষা করছে, খুব সুন্দর দিন তাদের জন্য অপেক্ষা করছে। আবার তাদের পক্ষে কোনো একটা সামাজিক নিয়ম কানুন যথাযথভাবে মেনে না নেওয়া সম্ভব হলেও আবার কিছুদিনের মধ্যে তাদের প্রত্যাশাগুলোর পরিবর্তন হয়ে যায়। তো মনোজগতের এই জেনজির পরিবর্তনটা কন্টিনিউয়াসলি ওয়াচ করার মতো একটা বিষয়, যেটা আমেরিকায় মানসিক স্বাস্থ্য জগতে গত কয়েক বছর ধরে এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু হয়েছে। যেমন আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কথা যদি বলি, তারা ফাইন্যান্সিয়ালি ফোকাসড। তারা যখন কোনো কাজ পছন্দ করবে সেই কাজ থেকে তারা কতটুকু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে সেটা তারা দেখবে। কিন্তু আপনি যদি এর আগের জেনারেশনগুলো দেখেন, মিলেনিয়াম, ইভেন এক্স জেনারেশন যেটাতে হয়তো আমরা পড়বো, আমরা কিন্তু যে কোনো কাজ করবার আগে একটা পারপাস খেয়াল করবার চেষ্টা করতাম, একটা স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি কিনা সেই জব থেকে সেটা আমি বোঝার চেষ্টা করতাম, এবং একটা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী অবস্থান করে একটা কেরিয়ার বিল্ড আপ করার কথা চিন্তা করতাম। জেনজির বেলায় বিষয়টা হচ্ছে কাজটা আমি পছন্দ করি বা না করি, এই কাজ থেকে আমি কতটুকু রিওয়ার্ড পাচ্ছি, কতটুকু স্যালারি পাচ্ছি, কতটুকু আর্থিকভাবে লাভবান হচ্ছে, সেই বিষয়টা তাদের মধ্যে কাজ করে। জেনজির ক্ষেত্রে কোনো অর্ডার বা আদেশ মেনে চলাটা খুব একটা সহজ না তাদের জন্য, সেই কারণে তাদের মধ্যে এন্টারপ্রেনিয়রশিপটা খুব বেশি। তারা নিজেরাই উদ্যোগী হয়ে কিছু করতে চায়, সোশ্যাল বিজনেস, বিভিন্ন রকমের এন্টারপ্রেনিয়রাল অ্যাক্টিভিটিস এর মধ্যে নতুন নতুন প্রজেক্ট নেওয়া, সেই জিনিসটা তাদের মধ্যে খুব লক্ষ্য করা যায়। তাদের মধ্যে টেকনোলজির প্রভাব আছে। জেনজি কিন্তু কোনো ডাইভার্সিটিতে বিশ্বাস করে না, তাদের কথা হচ্ছে সবাই মানুষ, সবাই একই রকম, এই ক্ষেত্রে কোনো রকমের ভিন্নতা কোনো দরকারই নেই। তাদের কাছে ব্ল্যাক, হোয়াইট, ল্যাটিনো এই রকমের ডিফারেন্সগুলো খুবই কম, কারণ প্রচলিত যে নিয়মগুলো আছে সেগুলোকে তারা তারা এড়িয়ে চলে, সেগুলোকে তারা কনফ্রন্ট করে। এই জেনারেশনটা খুব কম্পিটিটিভ, তারা খুবই কম্পিটিশন করতে পছন্দ করে। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে নিউ ইয়র্কে আমাদের যে জেনজি যে জেনারেশনটা আছে তারা খুবই কম্পিটিটিভ, এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান, টপ ইউনিভার্সিটিগুলোতে তারা যাচ্ছে, ভালো করছে, কম্পিটিটিভ। কিন্তু এই কম্পিটিশনের আবার একটা উল্টা দিক আছে, সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্পিটিটিভ হতে যেয়ে যদি আমরা কম্পেয়ার করা শুরু করি কারোর সাথে, তখন আমাদের মধ্যে আবার হতাশা চলে আসে, স্ট্রেস চলে আসে। ফলে জেনজির মানসিক স্বাস্থ্যের যে সমস্ত উপসর্গগুলো আমরা দেখি তার মধ্যে স্ট্রেস এবং ফ্রাস্ট্রেশনটা সবচেয়ে বেশি। তো তার মানে একদিক থেকে তারা যথেষ্ট প্রসপেক্ট তাদের চমৎকার, তাদের সফলতা সাফল্য আসে অনেক বেশি, কিন্তু হতাশাও আসে অনেক বেশি। ডাইভার্সিটির বিষয়টাকে তারা ততটা কাউন্ট করে না, এবং সেই বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো ভাবনাও থাকে না, তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্স কাজ করে। জেনজির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ করে যদি আপনি আমেরিকান পপুলেশনের ওয়ার্ল্ড ভিউ সার্ভেটা দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে তারা কিন্তু কোন রকমের ধর্মগ্রন্থকে, বাইবেল বা অন্যান্য ধর্মগ্রন্থকে
যতটা গুরুত্ব সহকারে তাদের অন্যরা দেখে সেভাবে তারা সেটাকে দেখে না। তারা সমস্ত লাইফের সবকিছুই জেন যে মনে করে না যে রিলিজিয়াস বেসড হতে হবে বা ভ্যালু বেসড হতে হবে। যেমন একটা সার্ভেতে দেখা গেছে যে জেনজির অধিকাংশই প্রায় 50% মতো পার্টিসিপেন্ট মতামত দিয়েছে সেম সেক্স ম্যারেজ ইজ গুড ফর সোসাইটি, প্রায় 50%। তো সেই বিষয়টা নিশ্চয়ই প্রচলিত যে সমস্ত আদর্শ মূল্যবোধ বা ধর্মীয় নীতি নিষ্ঠাগুলো আছে সেগুলোর সাথে সমানভাবে মেনে চলে না। জেনজি অনেক সময় একটা পলিটিক্যাল আইডিওলজির মতাদর্শের অন্তর্ভুক্ত হলেও তারা কিন্তু ওর কিছু কিছু অংশকে ডিনাই করে। যেমন আপনি যদি জেনজির রিপাবলিকান অংশটুকু দেখেন, তারা কিন্তু ওপেনলি বলবে যে ব্ল্যাকদেরকে আনফেয়ারলি ট্রিট করা হয়, তাদের সাথে বৈষম্য করা হয়। সেই বিষয়টা কিন্তু তারা ওই রিপাবলিকান ফোরামের থেকেও বলবে, যেটা সাধারণত রিপাবলিকান ফোরামের মধ্যে মিলেনিয়াম অথবা জেনারেশন এক্স এর সাপোর্টাররা হয়তো সেই কথাগুলো বলবেন না। তো সব মিলিয়ে জেনজি হচ্ছে একটা কনস্ট্যান্ট এক ধরনের দান্দিকতা তাদের মধ্যে কাজ করে। অর্থাৎ তারা পরিবর্তন চায়, আবার পরিবর্তনটাকেও তারা চ্যালেঞ্জ করে। ওকে, তাদের মধ্যে অ্যাচিভমেন্ট বা অর্জনের একটা স্পৃহা থাকে। আবার সেই অর্জন যদি যথাযথ না হয় তাহলে তারা যতটুকু অর্জন করেছে তার পুরোটাকেই মূল্যহীন মনে করে, ফলে তাদের হতাশাটাও অনেক বেড়ে যায়। আমি এক্ষেত্রে জি দুঃখিত, আপনি আরেকটু কিছু যুক্ত করতে চাচ্ছিলেন। মানসিক স্বাস্থ্যের যে সমস্ত বৈশিষ্ট্যের কথাগুলো বলছিলাম, যে তাদের মাঝখানে হাই স্ট্রেস কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে লোনলিনেস কাজ করে, নিঃসঙ্গতা, যেটা অনেক সময় খুব লিথেল হয়ে ওঠে। যেরকম এই নিঃসঙ্গতার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা। যেমন জেনজির অনেকেই ভার্চুয়াল সোশ্যালাইজেশন পছন্দ করে, সারাক্ষণ ফোন বা টিভির সামনে বসে আছে বা কম্পিউটারের সামনে বসে আছে। এর ফলে অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো সাধারণত আমরা প্লুরালিস্টিক সোসাইটির মধ্যে দেখি সেগুলোর সাথে তাদের কোনো সম্পৃক্ততা থাকে না, এবং এর ফলে বাড়ে নিঃসঙ্গতা। সেটা হচ্ছে তাদের জন্য দ্বিতীয়। এরপরে আসে অ্যাংজাইটি, এরপর ডিপ্রেশন। আর এগুলোর পেছনে সবচেয়ে বড় ট্রিগার কাজ করে তাদের অতিমাত্রায় অপটিমিজম। যখন আপনি খুব বেশি কনফিডেন্ট হন, যখন আপনি খুব বেশি অপটিমিস্টিক হন, তখন আপনার মধ্যে যেটা ধীরে ধীরে চলে আসে সেটা হচ্ছে ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ ফেইলিওর। এই বিষয়গুলো যখন আসতে থাকে তখনই তাদের মধ্যে মানসিক সমস্যা তৈরি হতে থাকে। জি, আমি এক্ষেত্রে একটু সমাধানের পথও একটু জানতে চাইবো। সমাধান না, মানে আমি জানতে চাইবো কি করণীয়, কারণ প্রতিটি মানুষেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তার আগে আমি একটু প্রশ্ন, মানে আমার নিজের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। বাংলাদেশের বর্তমান যে গণ অভ্যুত্থানটি আপনি দেখলেন, ছাত্র জনতা যেভাবে ব্যাখ্যা করুক না কেন, যেভাবে যে এটির সাথে জেনজি জেনারেশনের যে বৈশিষ্ট্য, এটির সাথে আপনি কিভাবে মিল অমিল কিংবা এটির প্রভাব আপনি কিভাবে দেখছেন, মানে গণ অভ্যুত্থানটি আর জেনজি জেনারেশনের প্রভাব? ওয়েল, খুব চমৎকার একটা প্রশ্ন। আমার মধ্যে যখন বিশেষ করে প্রবাসের থেকে মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে যে ইনফরমেশন গুলো পেলাম, সেখানে এই তরুণ সমাজের যে বৈশিষ্ট্যটা এইবার বিশেষ করে লক্ষ্য করলাম। আমার সৌভাগ্য হয়েছে যে 90-এর মুভমেন্টের সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তা আমি সেই সময় মুভমেন্টটাকে আমি দেখেছি যে কিভাবে সেই মুভমেন্ট তৈরি হয় এবং সেভাবে মুভমেন্টটা জাতীয় পর্যায় পর্যন্ত যায়। এই ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্তটা অবাক করার মতো বিষয়। তো তার মানে হচ্ছে যে সংগঠনের আওতায় না এসেও সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতার মাত্রাটা একটা পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল, যেখান থেকে তারা একটা অবস্থান নিতে দ্বিধাবোধ করেনি, যে কারণেই মূলত অংশগ্রহণের মাত্রাটা এত ব্যাপক ছিল। তো সচেতনতার মাত্রাটা আমাকে খুব অবাক করেছে, চমৎকৃত করেছে দুটোই। এবং আমি এই বিষয়টাকে যাচাই করার পক্ষে যেতে চাই না, তার কারণ সচেতনতার জন্য যে তথ্যগুলো দরকার
সেগুলোর যথার্থতা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন হতে পারে পক্ষে বিপক্ষে। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যদি আপনি খুব বেশি মাত্রায় বিভ্রান্ত হতে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে বা নিউজ থেকে, তাহলে আপনার এক্সপোজারটাকে লিমিট করে দেন। জেনজি বা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের যে বৈশিষ্ট্যটা আরেকটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে এদেরকে দমানো যায় না, এরা অদম্য। যে এই সমাজটা বিশেষ করে বিশ্বব্যাপী যদি আপনি দেখেন, বিশেষ করে বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই ছাত্র সমাজই আসলে সমস্ত পরিবর্তনগুলো শুরু করেছে, শেষও করেছে অনেক ক্ষেত্রে। তো আমি কিন্তু ছোট্ট একটি সম্পূরক প্রশ্ন করতে চাই, আর তার কারণটি হচ্ছে আমি জেনজি জেনারেশনের অনেকের সাথেই কথা বলেছি আমার শোর মাধ্যমে। আমি যদি বলি তারুণ্য, কারণ 1971 সালে আমার বাবাও যখন যুদ্ধে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 21 বছর। তো এই তারুণ্য হচ্ছে জীবনকে বাজি রেখে যে কোনো কাজ দেশের জন্য হোক সমাজের জন্য হোক সেই কাজটি করেন। এক্ষেত্রে জেনজি জেনারেশনকে এত আমরা হাইলাইট করছি নাকি আসলে ওই বয়সটাই এমন অদম্য দুর্বার, আমরা যে কোনো কিছু করতে পারি, কিভাবে ব্যাখ্যা করবেন? এই জায়গাতে যেটা হয়েছে যে মানে প্রক্রিয়াটার কথা আমি বলছিলাম, অবশ্যই বয়সে একটা বয়সে এসে আমাদের মধ্যে তারুণ্য আসলে কোনো নিয়ম মানে না। বিশেষ করে তাদের বেস্ট এফোর্টটা রেজিস্ট্যান্স থেকে আসে। তাদেরকে যত বেশি বাধা দেওয়া হয় তারা তত বেশি তীব্র হয়ে ওঠে। এবং এক্ষেত্রে লাইফ স্প্যানের মডেলে এই বয়সটা হচ্ছে সবচেয়ে আবেগী বয়স, 14 থেকে 21 বছর বয়স পর্যন্ত বা 13 থেকে 21 বছর বয়স পর্যন্ত। সেক্ষেত্রে আপনি যে মানসিক স্বাস্থ্যের যে মাত্রা থেকেই দেখেন না কেন, এই বয়সটা হচ্ছে সবচেয়ে আবেগপূর্ণ বয়স। তো সেই আবেগের সাথে যখন মানুষের কোনো পারপাস যুক্ত হয়, সেক্ষেত্রে তখন সেটা একটা অসীম শক্তিশালী একটা বিষয় হয়। আপনার আছে আবেগ, আপনার আছে একটা লক্ষ্য, এই দুটোকে যদি যোগ করা যায় ইট বিকাম এ ফোর্স। তো সব সব তারুণ্যের মাঝেই এই জিনিসটা দেখা যায়। এবার জেনজির বৈশিষ্ট্যগুলো কিন্তু আরেকটু, ওই যে বলেছিলাম খানিকটা দ্বান্দ্বিক একটা অবস্থান, যেরকম বিভিন্ন প্রেক্ষাপটে আপনি ভিন্ন রকম দেখবেন। আমেরিকার কনটেক্সটে যদি আপনি জেনজি বা এই তারুণ্যের যে লোকজনদেরকে যদি আপনি ব্যাখ্যা করেন, তরুণদেরকে যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে আপনি দেখবেন যে এক্ষেত্রে তাদের আদর্শিক অবস্থানগুলো আসলে তেমন কোনো বিষয়ই না। আমি কিছুক্ষণ আগেই তারা বলেছি যে বাইবেলের কনটেক্সট থেকে লাইফকে মেনে নিতে হবে, সেটা যে সার্ভে যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে তারা এটা এখন আর সেই মাত্রায় বিশ্বাস করেন না, এবং সেই হারটা ক্রমাগত বাড়ছে। আবার আমরা আমাদের দেশে দেখছি যে আবার একটু আদর্শ ভিত্তিক অবস্থানও তৈরি হচ্ছে, বা ভ্যালু বেসড বা ফেইথ বেসড অবস্থানও তৈরি হচ্ছে। তো এই বিষয়টা আসলে পর্যবেক্ষণ করার বিষয় যে আমাদের জেনজি শুধুমাত্র পরিবর্তনই চাচ্ছে, শুধু কাঠামোগত পরিবর্তনই চাচ্ছে, নাকি তারা দীর্ঘমেয়াদী সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ সহ বিভিন্ন রকমের বিষয়গুলোরও পরিবর্তন চাচ্ছে, সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করার বিষয় এখন। সেটা আমি দুইটা জায়গার মধ্যে একটু তফাৎ লক্ষ্য করলাম। এখানে প্রচলিত বিশ্বাসকে ভাঙা, সেখানে কিছু কিছু বিশ্বাসের প্রতি আরো আস্থাশীল হওয়া, সেই বিষয়গুলো তৈরি হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার প্রেক্ষাপটে প্রেক্ষাপট থেকে যে জিনিসটা আমি দেখছি। এক্ষেত্রে পিতামাতার তো কিংবা সমাজের দায়বদ্ধতাও অনেক কিছুই আছে, কারণ জেনজি জেনারেশন ঠিক আছে আমি সবকিছুই মেনে নিচ্ছি, তারপরে হতাশা আসছে, আপনি যে বিষয়ে প্রভাবগুলো করলেন সেই ঝুঁকির দিক থেকে আমি যদি একটু জানতে চাই কি করণীয়, যারা খুব কাছের মানুষ, বাবা মা কি করবেন কিংবা যারাই আছেন একদম এই ক্ষেত্রে আবারও বলেছি যে যদি বিভিন্ন জেনারেশনের কম্পারিজন থেকে দেখা হয়, তাহলে জেনজি এই মুহূর্তে মানসিক স্বাস্থ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। তাদের মাঝখানে হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, দুশ্চিন্তা এগুলো কাজ করে। তো এগুলোর পেছনে একটা বড় আর্থসামাজিক প্রেক্ষাপটও কিন্তু এখন আছে। আপনি যদি গোটা বিশ্বজুড়ে লক্ষ্য করেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে একটা বিশাল অংশ তরুণ,
প্রায় 30% বা তারও বেশি তরুণ। এদের মাঝখানে বিভিন্ন বিষয়ে বেকারত্ব থেকে শুরু করে বিভিন্ন রকমের আর্থসামাজিক সমস্যা এসে যুক্ত হচ্ছে। তো এই সবকিছুর মাঝখানে তাদের মানসিক স্বাস্থ্য ঠিকভাবে ধরে রাখাটা কিন্তু অত্যন্ত মুশকিল। আমরা যদি একতরফাভাবে তাদেরকে দায়ী করতে থাকি বা তাদের উপরই রেসপন্সিবিলিটি চাপাই, তাহলে সেই বিষয়টা খুব একটা যৌক্তিক হবে না। তো তারা এই জেনজিটা এখন দেখছে গোটা পৃথিবীতে অস্থিরতা, যুদ্ধ, বিভিন্ন রকমের বিষয় দেখে তারা বেড়ে উঠছে। তাদের সচেতনতার মাত্রাও যেমন বেড়েছে, তাদের হতাশার মাত্রাটাও তেমন বেড়ে গেছে। ফলে সেই ক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করবার উপরে কিন্তু আমাদের বলা যায় ভবিষ্যতে নির্ভর করছে। তো এই ক্ষেত্রে জেনজির বেলায় কোন বিষয়টা কাজ করে? সবচেয়ে বেশি কাজ করে ওরা যদি কোনো কাজের একটা পারপাস খুঁজে পায়, সেটা ওদের মাঝখানে খুব কাজ করে। যেরকম যে কারণে তাদের মধ্যে এন্টারপ্রেনিউরাল মেন্টালিটিটা বিল্ড আপ করে যায়। তারা একজন লোককে সেটাকে প্রশ্ন করে না, সেই লোকটা কি বলেছে সেটাকে প্রশ্ন করে। ওকে, আপনি আজকেও একটা রিপোর্টে বলা হচ্ছিল যে একজন দলীয় রাজনৈতিক প্রার্থী কি বলছে সেটা নিয়ে অনেক কথা হয়, কিন্তু যে লোকটা বলছে সে কেমন সেটা নিয়ে ইদানিং আর কথা হচ্ছে না। তার কারণ হচ্ছে জেনজি খুব পারপাস ওরিয়েন্টেড। তো তারা যে কোনো কাজের সাথে একটা সেন্স অফ পারপাস খোঁজে। আমাদের বাংলাদেশের এই তরুণ সমাজ যদি আজকে তারা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যে লক্ষ্য বা উদ্দেশ্য থেকেই তারা এই সংগ্রাম করে থাকুক না কেন, সেটার যদি কোনো মিনিং তাদের মধ্যে জন্মায় একটা সময় স্থায়ীভাবে, তাহলেই তাদের মধ্যে একটা সুস্থ মানসিকতা গড়ে উঠবে। না হলে কিন্তু আবার তাদের মাঝখানে হতাশা তৈরি হবে। সেটা আপনি যে আঙ্গিক থেকেই দেখেন না কেন। তো তাদের দুটো বিষয় খুব দরকার, একটা হচ্ছে সেন্স অফ পারপাস, আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কানেকশন। এই বিষয়টা আমরা খুব ব্যাপক হারে বলি আমাদের প্র্যাকটিসে। আপনি জানেন যে আমরা প্লুরালিস্টিক সোসাইটি থেকে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির দিকে চলে গেছি। এখন ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তিগত চয়েস, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমেরিকার কনটেক্সটে আপনি আপনার প্লুরালকে কিভাবে ব্যবহার করবেন সেটাও সিদ্ধান্তটুকু আপনি নিতে পারেন, এতটুকু ব্যক্তিগত পর্যায়ে আমরা চলে গেছি। তো সেই ক্ষেত্রে ফ্যামিলির সাথে একটা ডিসকানেকশন তৈরি হয়। আবার ডিসকানেকশনের কিছু কম্পোনেন্ট কিন্তু আছেই, যেমন দুইটা জেনারেশন, জেন জি এবং জেন এক্স যখন ইন্টারঅ্যাক্ট করবে, তখন দুইজনের মতাদর্শ, আচার আচরণ কোনো কিছুই মিলবে না। সেক্ষেত্রে দূরত্ব তৈরি হতেই থাকে। তো আমরা দায়িত্বটা মা বাবাদের উপরই বেশি দিই। তাদেরকে আমরা বলি যে আপনাদেরকে একটা প্যারেন্টিং মডেল ফলো করতে হবে, যেটার মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে একটা অ্যাফেকশনেট বিহেভিয়ার থাকতে হবে, তাদের প্রতি আপনাদের একটা আন্তরিকতা, এক ধরনের কম্প্যাশন বা ভালোবাসা, তাদেরকে কাছে টেনে নেওয়ার প্রবণতা, সেই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মনিটরিং থাকতে হবে। এই মনিটরিং বিষয়টা যদি না হয়, তাহলে তারা ধীরে 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 বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অভ্যাস, সেগুলোর দিকে জড়িয়ে পড়ে। তো আমরা বলি যে কম্প্যাশনেট হতে হবে এবং মনিটরিংও থাকতে হবে। টোটাল প্যারেন্টিং এখানে, কিন্তু কম্প্যাশন। এবং আপনি খুব সুন্দর করে আলোচনা করছেন। তার কারণটি হচ্ছে এই শব্দটি এত বেশি আলোচিত হয়েছে, জেনজি জেনারেশন তাদের বৈশিষ্ট্য এবং তাদের মানসিক যে বৈশিষ্ট্য কিংবা তাদের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোই আপনি খুব সুন্দর করে আলোকপাত করলেন। উপসংহারে কোন বিষয়টি একটু তুলে ধরতে চান? সহনশীলতার মাত্রা বাড়ানো, যা দিয়ে আপনি শুরু করেছিলেন। আমাদের সবার কথা শুনতে হবে, সবাইকে সবার জন্য একটা স্পেস তৈরি করে দিতে হবে, যেখানে আমরা সবাই আমাদের কথাগুলো বলতে পারি। মত প্রকাশের স্বাধীনতা তো থাকতেই হবে। সেই বিষয়টার উপর ভিত্তি করে আমরা সামনে আগাবো। আমাদের জেনজি বা তরুণ সমাজের মধ্যে যে প্রতিভা আছে, যে ক্ষমতা আছে, সেটাকে অবশ্যই
নিজেদের স্বার্থে, দশের স্বার্থে, দেশের স্বার্থে ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। তো কারণ সবারই নিজের যত্ন তো নিতেই হবে। নিজের যত্নটি নিতেই হবে। অসংখ্য ধন্যবাদ নাসির ভাইয়া। ধন্যবাদ। আপনি খুব ব্যস্ত থাকেন। আমি জানি যে সেই ব্যস্ততার মাঝেও আমি মানসিক স্বাস্থ্যটি নিয়ে আলোচনা করতে চাই। তার কারণটি হচ্ছে আমার মেয়েটিও জেন জি জেনারেশনের বৈশিষ্ট্যগুলো খুব চোখে একদম প্রত্যক্ষভাবে উপলব্ধি করার এবং যখন আমার নিজের মধ্যেও আমি মনে করি যে এই আচরণটি আসা উচিত নয়, আরেকটু সহনশীল হওয়া উচিত, জি, আরেকটু শ্রদ্ধাবোধের জায়গাটি তৈরি করা উচিত। তখনই আপনার কথাটি মনে হয় যে নিজের জন্য আসলে সারাদিন কি করেছি। তো সেই বিষয়টি নিয়েই আপনি যদি ছোট্ট একদম উপসংহারে একটি জেন জি জেনারেশন নিয়ে আলোচনা করেছি। কিন্তু ওভারঅল সবার জন্য যদি ছোট্ট করে একটি টিপস দিতেন। ভালো থাকার জন্য। আমাদের মধ্যে মাইন্ডফুলনেসটা যতটুকু বাড়ানো যায়। আমি সবসময় বিশ্বাস করি এবং সেটা আমার প্র্যাকটিসেও বলি যে আমাদের ভালো থাকার উপকরণগুলো কিন্তু খুব বড় কোনো কিছুর মধ্যে নেই। সেগুলো আছে ছোট, 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 ছোট বিষয়ের মধ্যে। আপনি দিনের শেষে যদি ৫ মিনিট সময় শুধুমাত্র আপনার অন্যান্য ভাবনাগুলোকে বন্ধ করে শুধুমাত্র নিঃশ্বাসের শব্দগুলোর সাথে ৫ মিনিট সময় থাকেন, তাহলে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অসম্ভব রকম একটা উপকারী বিষয় হতে পারে। সেক্ষেত্রে আপনার চিন্তাগুলো থেমে যাচ্ছে, আপনার ভাবনাগুলো থেমে যাচ্ছে, আপনার মধ্যে একটা সুস্থিরতা আসবে এবং আপনার ঘুম থেকে শুরু করে পরবর্তী দিন সুন্দর হবে। মাইন্ডফুলনেস সামান্য, সামান্য বিষয়ে নিজের মনকে সুস্থির করবার জন্য একটু বিরতি দেওয়া। আমাদের করার জন্য অনেক সময় থাকে। বাট কোনো কিছু না করার জন্য কোনো সময়ই থাকে না। কিছু, কিছু সময় আমাদেরকে একটু মাইন্ডফুল হতে হবে যেন আমরা নিজেকে সুস্থির করে তুলতে পারি। অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। ধন্যবাদ। এবং আপনার কাছ থেকে আমি সত্যি ওই যে নিঃশ্বাস, আমি যেন নিজেকে ভালো থাকার জন্য সেই চেষ্টাটি যে প্রত্যয় সেটি আপনার কাছ থেকে পাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে একটু মাঝে, মাঝেই চাই। এত ব্যস্ততার মাঝেও জি, চাই সেই মানসিক স্বাস্থ্য নিয়ে একটু কথা বলতে। আপনার প্রতি আবারও অনেক অনেক, ধন্যবাদ। অনেক